ওই যে ওই যে স্যার। কোথায় কোথায়? ওই যে স্যার, ববকার ফর্সা করে চেন স্টপ গেট নাম্বার 4 দিয়ে বেরোচ্ছে স্যার। ওইটা লিন্ডা। কাম অন, হারি আপ। ইয়েস স্যার। Good morning, Linda. Your game is up. What game are you talking about? I don't get this. জোকের মুখে নুন পড়লে যেমন হয় তেমনি গুটিয়ে গেলেন ডাকসাইটে সুন্দরী ববকার চুলের ওই মহিলা লিন্ডা, বয়স ওই মাঝ 30। সঙ্গে গুটিয়ে গেলেন তার সাথে থাকা যুবকও। মিনিট খানেকের মধ্যেই একটা টাটা সুমোয় চাপিয়ে তাদের নিয়ে সৌম্যদের গাড়ি দ্রুত বেরিয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ডেস্টিনেশন কোথায় আর? গোয়েন্দাপীঠ লালবাজার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। নমস্কার, আমি প্রেক্ষা। ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোমাঞ্চকর ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিকলসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। দাদা, আমাদের একটা ভালো স্ট্রাইকার চাই। গোল করার ভালো লোক নেই আমাদের টিমে। পেনাল্টি বক্সের ফিনিশই করতে পারছে না। স্ট্রাইকার পাচ্ছেন না? কোথায় কোথায় খেলা, কোথায়, বাজেট কত, কত মিনিটের? এই পাইক পাড়ায় 70 মিনিটের। প্রতি বছর এই সময় হয় আর কি। আছে আছে, অনেক বিদেশি ছেলে আছে, কিন্তু ওদের মধ্যে একটা ভালো নাইজেরিয়ান ছেলে আছে, বেনসেন নাম। দুপায় ভালো শট আছে, স্পট জাম্পটাও দারুণ, এটা পাওয়ার আছে, তিন কারিটাও ভালো চেনে। কিন্তু হ্যাঁ, 5 লাগবে, 5,000 পারবেন? এই মানে 5 একটু বেশি, তবে আপনি যখন বলছেন না হয় 5ই দেব। তবে ফাইনালটা কিন্তু জিততেই হবে যেভাবেই হোক, প্রেস্টিজ ইস্যু। আরে আমি বলছি মানে, আমার বলা 1 পয়সা দিতে হবে না। পরশু বেনসন একটা খেলতে যাবে, যান নিজেকে দেখুন কেমন খেলে, তারপর না হয় বলবেন। যদি মাথা ঠিকঠাক রাখতে পারে তাহলে এই বেনসন ছেলেটা একদিন চিমা ওকারিওকে ছাপিয়ে যাবে, মিলিয়ে নেবেন। ঠিক আছে, পরশু কোথায় খেলা? সাঁতরাগাছিতে খেলা আছে, ওই বিকেল 3টের সময় চলে যাবেন। ঠিক আছে, তবে বেনসনের একটা ছবি পাওয়া যাবে দাদা, আর ঠিকানাটা? এমনটা আগে কখনো হয়নি স্যার, আমাদের প্লিজ বাঁচান। ফিনান্সিয়াল লস এখনই 20 লক্ষ ছাড়িয়ে গেছে। এরকম চলতে থাকলে পুরো ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়বে গোটা দেশের। কিসের লস, বিষয়টা খুলে বলুন। স্যার, মেজর ব্যাংক ফ্রড। বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের এটিএম কার্ড আছে না, তো সেটার ইনফরমেশান কোনোভাবে জেনে যাচ্ছে জালিয়াতরা। এবার সেই ইনফরমেশানটা কোনোভাবে অন্য কারো ক্রেডিট কার্ডে ভরে সেই ক্রেডিট কার্ড দিয়ে দেদার কেনাকাটা করছে। এবার ভিকটিম যখন ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করছে, দেখছে লক্ষ লক্ষ টাকা হাওয়া। জানতে পারছেন তার ক্রেডিট কার্ড ব্যবহার করে কেউ এনতার কেনাকাটা করেছে। এবার ভিকটিম হেল্পলেস হয়ে ব্যাংকের কাছে টাকা ফেরত চাইছে। প্রতি ক্ষেত্রে আমরা দেখছি এই ভিকটিমগুলো আমেরিকার লোক। এবার ভিকটিম যখন আমেরিকার ব্যাংকের কাছে টাকা ফেরত চাইছে, যখন বলছে আমি তো জানি না আমার কাছ থেকে কি করে এরকমভাবে টাকা চলে যাচ্ছে, তখন ওই ব্যাংকটা যে অভিযুক্ত ক্রেডিট কার্ডটা থেকে কেনাকাটা হয়েছে সেই ক্রেডিট কার্ডের মালিক ব্যাংকে চিঠি করছে, বলছে এটা আমার ক্লায়েন্টের টাকা। পুরো ঘটনাটা খুলে বলছে, কমপ্লেন করছে। এবার এই যে ব্যাংক কমপ্লেনটা শুনছে, অর্থাৎ অভিযুক্ত ক্রেডিট কার্ডটা যে ব্যাংকের, সেটা দেখা যাচ্ছে ভারতীয় ব্যাংক। আমাদের ব্যাংকের সাথেও এরকম ঘটনা ঘটেছে স্যার। এবার নিজের রেপুটেশন ধরে রাখার জন্য প্রত্যেকটা ব্যাংক, এমনকি আমাদের ব্যাংকও আমেরিকার ওই ব্যাংকটাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছে। পরে আমেরিকান ব্যাংকটা সেই টাকা তার ভিকটিমকে ফেরত পাইয়ে দিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই করে আমাদের এই ইন্ডিয়ান ব্যাংকগুলো একেবারে ফতুর হয়ে যাচ্ছে স্যার। অভিযুক্ত ক্রেডিট কার্ড হোল্ডারের কাছে আমরা পৌঁছতেও পারছি না, কারণ যে নামে ক্রেডিট কার্ডটা তোলা হচ্ছে সেগুলো সব জাল স্যার। এভাবে স্যার কে আসল মানুষ আর কে নকল, কে জাল ক্রেডিট কার্ড নিচ্ছে আর কে যে জেনুইন, লক্ষ লক্ষ টাকা জালিয়াতি মেটানো,
এই সমস্ত করতে করতে আমাদের ব্যাংকগুলো প্রায় সর্বশান্ত হয়ে পড়ছে স্যার। ঘটনা আজ থেকে 15 বছর আগে, সালটা 2010। আজকের যুগে বিভিন্ন ডিজিটাল ক্রাইমের জন্য সাইবার পিএস তৈরি হয়েছে, কিন্তু 2010 সালের নিরিখে এই জাতীয় জালিয়াতি মানুষের কাছে ছিল একটা আতঙ্ক, আর পুলিশের কাছে ছিল একটা নতুন ধরনের চ্যালেঞ্জ। আপনারা ইন্টারনাল কোনো এনকোয়ারি করছেন? করছি স্যার। শহরে যেখানে যেখানে আমাদের ইলেকট্রনিক ডেটা কাউন্টার আছে আমরা সবাইকে অ্যালার্ট করে দিয়েছি। ক্রেডিট কার্ড দিয়ে জিনিস কিনতে আসা কোনো সন্দেহজনক লোককে দেখলেই যেন তার আইডি প্রুফ রেখে দেওয়া হয়। আইডি প্রুফ। ব্যাংক জালিয়াতির কেসে পুলিশের কাছে এই প্রথম একটা ক্লু পাওয়া গেল। একটা আইডি প্রুফ, একটা সোনার দোকান থেকে। সোনার দোকানদার ফোন করে বললেন যে বিলিং করার সময় একজনের ক্রেডিট কার্ড ডিটেলস একটু সন্দেহজনক লেগেছে তার কাছ থেকে আইডি প্রুফ হিসেবে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে রেখেছেন তারা, জাস্ট অ্যাজ আ কশনারি মেজার। কিন্তু ভেরিফাই করে দেখা গেল ওই আইডি প্রুফটা জাল। নাম লেখা মোহাম্মদ সিকান্দার, কার্ড স্কিমিং। এই শব্দ দুটোর সঙ্গে এখন আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত, কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে এই ধরনের জালিয়াতি সম্পর্কে মানুষের তেমন একটা স্বচ্ছ ধারণা ছিল না। স্বচ্ছ ধারণা তৈরি করলেন সৌম্য, লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ব্যাংক ফ্রড সেকশনের সাব ইন্সপেক্টর সৌম্য বন্দ্যোপাধ্যায়। ইন্টারনেট ঘেটে বইপত্র পড়ে স্কিমিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করলেন সৌম্য। ক্রেডিট কার্ডের পেছনে যে বাদামি রঙের লেখাটা থাকে সেখানে লুকিয়ে থাকে যা কিছু প্রয়োজনীয় তথ্য। যদি কেউ সে তথ্য চুরি করে অন্য একটা ক্রেডিট কার্ডের বাদামি লেখাটার ভিতরে তথ্যগুলোকে ঢুকিয়ে সেই কার্ডের মিসইউজ করে, তাকেই বলা হচ্ছে স্কিমিং। কিন্তু স্যার, কারো প্রাইভেট একটা কার্ডের এই তথ্যটা পাচ্ছে কি করে? এটিএম কাউন্টারে গিয়ে যেখানে ইনসার্ট ইওর কার্ড লেখা থাকছে সেখানে ওই যন্ত্রের উপর একটা স্কিমিং ডিভাইস লাগিয়ে দিলে সেই ডিভাইসে ইনসার্টেড কার্ডের সমস্ত তথ্য রেকর্ড হয়ে যায়। এরপর কিবোর্ডের উপরেও নিখুঁতভাবে লাগানো আরও আরেকটা যন্ত্রের মাধ্যমে আপনার ব্যক্তিগত পিন নম্বরটাও জেনে গেল জালিয়াতরা। এরপর স্কিমিং ডিভাইসটা খুলে নিয়ে চলে গেল ক্রিমিনালরা। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ঘটনাগুলো কিন্তু ঠিক মূলত আমেরিকায় লোকের সাথেই ঘটছে, কিন্তু কেন শুধু আমেরিকায় সেটা বলা কঠিন। হতে পারে ক্রিমিনালদের একটা অংশ শুধু আমেরিকাতেই আছে। তবে হ্যাঁ, সেই তথ্যটা ভারতে থাকা সাগরেদদের কাছে কিন্তু চলে আসছে। কিভাবে? ওই যে আমেরিকার লোকটার কার্ডের ডিটেলস ভারতের লোকের কার্ডের ডিটেলসে ভরে দিচ্ছে। তার মানে একটা টিম সেটার একদল আমেরিকায় কাজ করছে, আরেক দল ভারতে কাজ করছে। এবার ভারতে থাকা সাগরেদরা সে তথ্যের বলে যথেচ্ছ পরিমাণে কেনাকাটা করছে। ওনাদের $1 সমান আমাদের প্রায় 46 টাকা। এবার মার্কিন ভদ্রলোক জানতেও পারলেন না যে তার কার্ড ব্যবহার করে তার টাকা এসব কেনা হচ্ছে। যেদিন ব্যাংক স্টেটমেন্ট তুলতে গেলেন সেদিন দেখলেন পকেট ফাঁকা। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ক্রাইম। গ্যাংটাকে ধরতে তো হবেই, কিন্তু ধরতে হবে ভাবা এক আর ধরা আর এক। শহরের সমস্ত দোকানগুলোকে সতর্ক করে দেওয়া হলো যে যেখানে যেখানে কার্ডের মাধ্যমে কেনাকাটার ব্যবস্থা রয়েছে তারা যেন সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখলেই অবিলম্বে পুলিশকে জানায়। মামলা রুজু হওয়ার 10 দিনের মাথায় একটা ফোন এলো পার্ক স্ট্রিট থানায়। জানা গেল ইলেকট্রনিক গ্যাজেট কিনতে এসে দুজন অল্প বয়সী ছেলের একজনের কার্ডের নাম্বারের সঙ্গে প্রিন্ট হওয়া স্লিপের কিছু তফাৎ আছে। একজনকে দোকানে বসিয়ে রাখা হয়েছে, আর একজন গেছে অন্য কার্ড আনতে। বহুক্ষণ বসে থাকার পরও যখন অন্য ছেলেটি কার্ড নিয়ে ফিরল না, তখন লালবাজারে নিয়ে আসা হলো প্রথম ছেলেটিকে। নাম আঙ্কুশ তিওয়ারি। তোর বন্ধু কোথায়? ফিরছে না কেন? কেটে গেল নাকি? এই তোর বন্ধুর নাম বলতো ঝটপট। মণিময় আগরওয়াল। আমাদের বেশ কয়েকদিনেরই বন্ধুত্ব সবে। ওকে বলেছিলাম আমি একটা ল্যাপটপ কিনতে যাব, আমার সাথে দোকানে যাবি? ও খুব টেক স্যাভি, যাতে ঠকে না যায় তাই। কোথায় থাকে মণিময়? মোবাইল নম্বর বলো। কোথায় থাকে জানি না, নম্বরও জানি না স্যার। আসলে আমার নিজের মোবাইল তো নেই স্যার, বলছিলাম না বেশি দিনের বন্ধুত্ব নয় স্যার। এই ছবিটা দেখতো, এটা কি তোর বন্ধু? ড্রাইভিং লাইসেন্সে মোহাম্মদ সিকান্দারের যে ছবিটা ছিল সেটা আঙ্কুশকে দেখানো হলো। আঙ্কুশ জানালো, হ্যাঁ, এই ছবিটা তার বন্ধু মণিময়েরই। পরদিন সকালে আঙ্কুশকে ছেড়ে দিলেন গোয়েন্দারা। তবে ঠিক ছেড়ে দিলেন কথাটা বলা ভুল। তার গতিবিধির উপর নজর রাখার জন্য নিয়োগ করা হলো 2 জন অফিসারকে।
পার্ক সার্কাসের কাছে নেমে আইস স্কেটিং রিঙ্কের উল্টো দিকে একটা নামকরা কফি শপে ঢুকলো অঙ্কুশ। ঢুকেই আবার সেখান থেকে বেরিয়ে গেল। গোয়েন্দারা কফি শপে গিয়ে জানতে পারলেন 2-3 জন বন্ধুকে নিয়ে মাসে 2-1 করে কফি খেতে আসেন এখানে অঙ্কুশ। তাদের ভিতরে একজন 6 ফুটের উপর লম্বা, নাম বেনসন, নাইজেরিয়ান, পেশায় ফুটবলার, কলকাতার ময়দানে খেলে। কফি শপের ছেলেটিকে মোহাম্মদ সিকান্দারের ড্রাইভিং লাইসেন্সটা দেখানো হলো। সে জানালো ছবির লোকটি মণিময়। মল্লিক বাজারে এই মণিময়ের এক ঘনিষ্ঠ আত্মীয়ের কাপড়ের দোকান আছে। কফি শপের ছেলেটি বিহারি, ছট পুজোর আগে সস্তায় কিছু জামা কাপড় কিনে দেবে সে, এমনটাই জানিয়েছিল তাকে মণিময়। এর বেশি সেই ছেলেগুলোর সম্পর্কে আর বিশেষ কিছু বলতে পারলো না ওই ছেলেটি। মল্লিক বাজারে এত কাপড়ের দোকান, কোনটা যে এই মণিময়ের আত্মীয়ের? আচ্ছা স্যার, এই ড্রাইভিং লাইসেন্সের ছবিটা প্রিন্ট আউট নিয়ে দোকানে দোকানে জিজ্ঞেস করলে হয় না? সে হয়, কিন্তু এই বেনসন নামে নাইজেরিয়ার ফুটবলার, তাকে তাড়াতাড়ি ধরতে হবে। কোথায় থাকে, কি করে, সব জানতে হবে। সবকিছুই গোপনে করতে হবে। এরা আদেও এই জালিয়াতির সঙ্গে যুক্ত কিনা সেটাও তো যে বুঝতে পারছি না। কিন্তু স্যার, এই 2-3টে ইয়াং ছেলের পক্ষে কি এত বড় একটা চক্র চালানো সম্ভব? কোনো মতেই নয়। সেই জন্যই তো আসল পান্ডাদের খুঁজে বার করতে হবে। এরা যদি দোষী হয়, ও এদের মূল শিকড় কিন্তু বিদেশে। তা তো হবেই, না হলে আমেরিকার একটা লোকের ক্রেডিট কার্ডের ডিটেলস চুরি করে ভারত থেকে কেনাকাটা করতে পারে। আর ঠিক এই কারণেই আমরা এখনই এদের উপর রেড করতে পারবো না। এদের ধরতে গিয়ে জানাজানি হলেই মূল পান্ডারা গা ঢাকা দিয়ে দেবে। আমাদের শুধুমাত্র কাজ এখন এদেরকে আইডেন্টিফাই করা। যদি আমাদের সন্দেহ সত্যি হয়, তাহলে 24 ঘন্টা এদের উপর নজরদারি করা। ট্র্যাক করার জন্য যা যা করণীয় ছিল তাই করেছিলেন সৌম্য। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসে পরদিন দুপুরবেলা চলে গেলেন নিজের পরিচয় গোপন রেখে। এর পরের ঘটনা আপনারা শুরুতেই দেখেছেন। দাদা, আমাদের একটা ভালো স্ট্রাইকার চাই। গোল করার ভালো লোক নেই আমাদের টিমে। পেনাল্টি বক্সের ফিনিশই করতে পারছে না। স্ট্রাইকার পাচ্ছেন না? কোথায় কোথায় খেলা, কোথায়, বাজেট কত, কত মিনিটের? এই পাইক পাড়ায় 70 মিনিটের। প্রতি বছর এই সময় হয় আর কি। আছে আছে, অনেক বিদেশি ছেলে আছে, কিন্তু ওদের মধ্যে একটা ভালো নাইজেরিয়ান ছেলে আছে, বেনসন নাম। দুপায় ভালো শট আছে, স্পট জাম্পটাও দারুণ, হেডে পাওয়ার আছে, 3 কড়াইটাও ভালো চেনে। কিন্তু হ্যাঁ, 5 লাগবে, 5,000 পারবেন? এই মানে 5 একটু বেশি, তবে আপনি যখন বলছেন না হয় 5ই দেব। তবে ফাইনালটা কিন্তু জিততেই হবে যেভাবেই হোক, প্রেস্টিজ ইস্যু। আরে আমি বলছি মানে, আমার বলা 1 পয়সা দিতে হবে না। পরশু বেনসন একটা খেলতে যাবে, যান, নিজেকে দেখুন কেমন খেলে, তারপর না হয় বলবেন। যদি মাথা ঠিকঠাক রাখতে পারে, তাহলে এই বেনসন ছেলেটা একদিন চিমা ওকারিওকে ছাপিয়ে যাবে, মিলিয়ে নেবেন। ঠিক আছে, পরশু কোথায় খেলা? সাঁতরাগাছিতে খেলা আছে, ওই বিকেল 3টের সময় চলে যাবেন। ঠিক আছে, তবে বেনসনের একটা ছবি পাওয়া যাবে দাদা, আর ঠিকানাটা? খেলা শেষে সব প্লেয়াররা বাসে রওনা দিল কলকাতা। কিন্তু সাঁতরাগাছির সেই খেলার মাঠ থেকে বেনসন চড়ে বসলো একটা মারুতি 800 গাড়িতে। বেনসন জানতেও পারল না পিছনের সামান্য দূরত্বে তাকে ফলো করে চলেছে পুলিশের একটা সাদা অ্যাম্বাসাডার। বেনসনের গাড়িটা গিয়ে থামলো তিলজলায় একটা ফ্ল্যাটের সামনে। সঙ্গে সঙ্গে পিছনে এসে দাঁড়ালো পুলিশের সেই সাদা অ্যাম্বাসাডার। কার ফ্ল্যাট খোঁজ পেলেন? হ্যাঁ স্যার, লিন্ডা স্যামুয়েলস, মধ্য 30-এর একজন অ্যাংলো ইন্ডিয়ান যুবতী, ডিভোর্সি, বেশ সুন্দরী। আলিগঞ্জ সার্কুলার রোডে একটা স্টিল কোম্পানির রিসেপশনিস্ট। বেনসন ছাড়াও 2-1 জন নাইজেরিয়ান যুবক মাঝে মাঝে আসেন ওই ফ্ল্যাটে। আর মণিময়? মহাবীর আগরওয়াল, মণিময়ের বাবা স্যার। মোবাইল নম্বর পাওয়া গেছে মণিময়ের। লোক মারফত জানা গেল ছেলেটা বেশ চিটিংবাজ। লাস্ট টাওয়ার লোকেশন হরিদ্বার। ঘাপটি মেরে বসে আছে স্যার। সে থাক, যাবে আর কোথায়? ফিরতে তো হবে কলকাতায়। বাই দ্য ওয়ে, অঙ্কুশের কি খবর? মানিকতলার নিজের বাড়ি থেকে আর বেরোচ্ছে না প্রায়। লিন্ডার গতিবিধিতেও সন্দেহজনক কিছু পাওয়া যাচ্ছে না। মোবাইল টোবাইল ব্যবহার করে না। বেনসনও নিজের মতোই আছে।
কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আদৌ কি এরা দোষী? সেটাই, আন্দাজে তো আর কাউকে গ্রেপ্তার করা যায় না। আচ্ছা, লিন্ডা মোবাইল ফোন ব্যবহার করে না? তাহলে এই নাইজেরিয়ান লোকজনদের যাতায়াত, এদের সঙ্গে যোগাযোগ করে কি করে? তবে কি ল্যান্ডফোন? লিন্ডার ল্যান্ড ফোন থেকে সেরকম সন্দেহজনক কিছু পাওয়া গেল না। আর বাকি কি থাকে? শুধুমাত্র ইমেল। লিন্ডার অফিস থেকে ইমেল আইডি জোগাড় করতে খুব একটা অসুবিধা হলো না পুলিশের। কিন্তু কার কার সঙ্গে ঠিক কি কি ইমেল চালাচালি হয় সেটা জানার একমাত্র উপায় হলো হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং, তদন্তের প্রয়োজনে হ্যাকিং। ততদিনে এথিক্যাল হ্যাকিং কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় অলরেডি শুরু হয়ে গিয়েছে। তুখর দক্ষতার সাহায্যে মাত্র 15 মিনিটের মধ্যেই লিন্ডার পাসওয়ার্ড ট্র্যাক করলেন একজন হ্যাকার। কয়েক মাসের মেল ঘেটে এটুকু বোঝা গেল, লিন্ডার ফ্ল্যাটে যারা যাওয়া আসা করে তারা কেউই ধোয়া তুলসী পাতা নয়। পিটার বলে একজন প্রায় লিন্ডাকে বিভিন্ন রকমের নির্দেশ পাঠায় মেলে। কিরকম মেল? এই যেমন ধরুন, আজকে অমুকের কিছু প্রবলেম আছে, তোমার ফ্ল্যাটে থাকতে দিতে হবে কয়েকদিন। এই তমুকের দিল্লিতে কিছু পুলিশি সমস্যা আছে, কলকাতায় যাচ্ছে কিছুদিনের জন্য, তোমার ফ্ল্যাটে থাকতে দিতে হবে। এই ধরনের মেল আর কি। পিটারের মেলগুলো কাটাছেড়া করে জানা গেল মেলগুলো সব নাইজেরিয়া থেকে আসছে। তবে দিনের পর দিন এই মেল ফলো আপ করার পরও হাই, হ্যালো, লাভ ইউ এর বাইরে কোনো রকম সন্দেহজনক কিছু পাচ্ছিলেন না সৌম্য। এভাবে যখন শুধু পেনাল্টি বক্সের বাইরে পাস দেওয়া নিয়েই চলছে, গোল আর কিছুতেই হচ্ছে না, তখন একদিন হঠাৎ একটা মেল চোখে পড়ল সৌম্যর। প্লিজ কিপ মিস্টার স্ট্যানলি রড্রিক্স সেফ। স্ট্যানলি রড্রিক্সটা আবার কে? এই কি তাহলে নাটের গুরু? একে সেফ রাখতে বলছে কেন পিটার? অন্য কারোর ক্ষেত্রে তো এভাবে বলে না। স্ট্যানলির খোঁজে ফের আর একবার আইএফএ অফিসে গেলেন অফিসাররা, কিন্তু না, তন্ন তন্ন করে খুঁজেও এই নামের কাউকে খুঁজে পাওয়া গেল না। এদিকে প্রতিদিন ক্রেডিট কার্ড জালিয়াতির অসংখ্য অভিযোগ জমা পড়ছে পুলিশের কাছে। লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে সাধারণ মানুষের। এমন সময় একদিন মার্চের এক মাঝরাতে হতাশ সৌম্য ডিউটি সেরে বাড়ি ফিরছেন সবে। একমাত্র মেয়ে, সে ঘুমিয়ে পড়েছে। ড্রয়িং রুমের টেবিলে ফেলুদার গল্পের বইটা রাখা। ফেলুদার গল্প আমরা কে না পড়তে ভালোবাসি, আমরা সবাই তো ফেলুদার ভক্ত। সৌম্য দেখলেন বইটার মাঝখানে একটা জায়গায় একটা বুকমার্ক লাগানো আছে। মেয়ে ফেলুদার গল্পের পোকা। সৌম্য নিজেও একসময় খুব পড়তেন ফেলুদার গল্প। বুকমার্কটা খুলে সৌম্য দেখলেন ঘুমানোর আগে খুরখুটিয়ার ঘটনা গল্পটা পড়ছিল মেয়ে। এই গল্প তার আগে বহুবার পড়া। এই খুরখুটিয়ার ঘটনা গল্পটা পড়তে বসলেই তার মনে পড়ে যায় কালীকিঙ্কর বাবুর সেই টিয়ার বিখ্যাত কথা, ত্রিনয়ন ও ত্রিনয়ন, মানে 39039820 ত্রিনয়ন ও ত্রিনয়ন 820 39039820। ঘুম আসতে দেরি হচ্ছে সৌম্যর। মাথায় ঘুরছে মিস্টার স্ট্যানলি রড্রিক্স। হঠাৎ কি যেন একটা মনে হলো তার। গুগল খুলে ক্রেডিট কার্ড স্কিমিং এর ব্যাপারে যা যা জানা সম্ভব সেই লিঙ্কগুলো চোখ বোলাতে শুরু করলেন সৌম্য। কিছু কি মিস করছেন তিনি? ক্লান্তিতে চোখ প্রায় বুজে যাচ্ছে। তার মধ্যেই র্যান্ডম লিঙ্কে চোখ বোলাচ্ছেন। হঠাৎ একটা লিঙ্কে চোখ আটকে গেল তার। All you need to know about MSR. How to keep your card safe from MSR. আচ্ছা, MSR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক স্ট্রাইপ রিডার্স। MSR কথাটা যেন কোথায় শোনা শোনা লাগছে। MSR ম্যাগনেটিক স্ট্রাইপ রিডার, কিছুতেই মনে পড়ছে না। MSR M for Mr, Stripe for Stanley, Reader for Rodriguez, Mr. Stanley Rodriguez. কোড, এটা ডেফিনেটলি একটা কোড। ত্রিনয়ন 820। MSR সেফ মানে মেলটা এসেছিল মিস্টার স্ট্যানলি রড্রিক্সকে সেফ রাখতে। মিস্টার স্ট্যানলি রড্রিক্স হচ্ছে এখানে
এমএসআর ম্যাগনেটিক স্ট্রাইপ রিডার্স, ভাগ্যিস ফেলুদা ছিল। আচমকা একটা ব্রেন ওয়েভ কাজ করে গেল মাথায়, আর বুঝতে অসুবিধা হলো না মিস্টার স্ট্যানলি রড্রিক্স আসলে একটা কোড। এমএসআর এর ফুল ফর্ম আসলে ম্যাগনেটিক স্ট্রাইপ রিডার্স। উত্তেজনায় ছটফট করে উঠলেন সৌম্য। অর্থাৎ সৌম্যর সন্দেহই ঠিক, এসব মণিময় টনিময় এরা সবাই চুনোপুটি। মেন ভিলেন তার মানে এই পিটার নামের লোকটা। তার মানে এই পিটার নামের লোকটা দেশে ফেরার আগে লিন্ডার বাড়িতে এই মুহূর্তে রেড করাটা মূর্খামি হবে। দিন 15-র মধ্যেই পিটার কলকাতায় আসছে, এমনটা লিন্ডাকে মেলে জানিয়েছিল পিটার। অতএব পিটার আসলে তবেই রেড করতে হবে। স্যার, মেল ঢুকেছে লিন্ডার মেলে। কাল লাগোস থেকে দুবাই হয়ে কলকাতায় আসছে পিটার, এমিরেটসের ফ্লাইটে। ওই যে স্যার। কোথায় কোথায়? ওই যে স্যার, ববকাট, ফর্সা করে, জেন স্টপ, গেট নাম্বার 4 দিয়ে বেরোচ্ছে স্যার। ওইটা লিন্ডা। কাম অন, হারি আপ। ইয়েস স্যার। গুড মর্নিং লিন্ডা, ইওর গেম ইজ আপ। What game are you talking about? I don't get this. স্বীকারোক্তি আদায়ে বিশেষ অসুবিধা হলো না। লিন্ডা আর পিটারকে একসঙ্গে বসিয়ে জেরা করা হলো মুখোমুখি। পুলিশি যত্নআত্তির মুখে খুব সহজেই বেরিয়ে পড়লো আসল সত্যিটা। লিন্ডার ফ্ল্যাটের আলমারি থেকে উদ্ধার হলো এমএসআর 205 মেশিনটি, যা দিয়ে তৈরি হতো জাল কার্ড। বেনসনের কাছ থেকেও বেশ কয়েক গোছা জাল কার্ড পাওয়া গেল। পিটারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হলো ল্যাপটপ, যা ঘেটে দেখা গেল মার্কিন নাগরিকদের কার্ডের তথ্য পিটার পেত একটা ডেফিনিট মেল আইডি থেকে। আইডিটা man22@yahoo.com। এই ম্যান টিটুটা কে সেটা পিটারকে আচ্ছা করে ঝালিয়ে জিজ্ঞাসা করো তো। স্যার, পিটার বলছে ম্যানটিটুর নাম জেমস, এও নাইজেরিয়ারই মাল স্যার। এক সময় এই আমেরিকাতে ছিল, কিছু মার্কিন বন্ধু বান্ধব আছে, তবে এখন ভারতেই থাকে স্যার। ইয়াহু মেসেঞ্জারের লগ ডিটেলস নিয়ে বিস্তারিত ঘেটে দেখা গেল এই জেমসের বর্তমান ঘাঁটি পুনেতে, ভোজারি থানার অন্তর্গত গণেশওয়াড়ি নামে একটা জায়গায়। সৌম্য দলবল নিয়ে পৌঁছে গেলেন গণেশওয়াড়িতে। স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদের পর হদিশ মিলল জেমসের এক্স্যাক্ট ঠিকানার। কলিং বেল বাজিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল পুলিশ। সামনে এক নাইজেরিয়ান ছেলে ও একজন ভারতীয় যুবতী। হাউ ইজ লাইফ জেমস? Myself, Christopher, sir, not James. পাশে থাকা মেয়েটির নাম নোয়া, সে চেন্নাইয়ের বাসিন্দা। তারা জানালেন খুব তাড়াতাড়ি বিয়ে করে তারা দুজনে দুবাই চলে যাবেন। জেমসকে চেনে কিনা এই প্রশ্নের উত্তরে প্রথমে সত্যিটা লোকালেও লাগাতার জেরার মুখে ওরা জানাতে বাধ্য হলো জেমস আসলে ক্রিস্টোফারের বন্ধু। এই ফ্ল্যাটটা জেমসের, সে কিছুদিনের জন্য দিল্লি গেছে, কয়েকদিনের মধ্যেই ফিরবে। সৌম্য জানালেন একটাই শর্তে তারা দুবাই গিয়ে বিয়ে করতে পারবে, যদি জেমস ফ্ল্যাটে ফেরার পর ওরা ফোন করে পুলিশকে খবরটা দেয়। সৌম্যরা ঘাঁটি গাড়লেন গণেশ বাড়িতেই। দিন 10 পর একদিন 7 সকালে সৌম্যর মোবাইল স্ক্রিনে ভেসে উঠল নোয়া কলিং। Sir, James came home last night. He is sleeping. He will leave for Mumbai on a day after tomorrow. সকাল 9টা নাগাদ যখন জেমসের ফ্ল্যাটে এসে পৌঁছালেন গোয়েন্দারা, জেমস তখন নিজের ফ্ল্যাটে বসে ইয়াহু মেসেঞ্জারে চ্যাট করছিলেন। আইডির নাম ম্যান22। ল্যাপটপের 2-1 ফোল্ডার এলোমেলো চেক করতেই বেরিয়ে পড়ল অজস্র কার্ডের তথ্য। সঙ্গে বেরিয়ে পড়ল ম্যাগনেটিক স্ট্রাইপ রিডারের মধ্যে রাখা লোকজনের কার্ডের ডিটেলস। হাজার হাজার ডেটা বোঝাই হয়ে আছে ল্যাপটপে, যা দিয়ে চলছিল নিরীহ মানুষকে ঠকিয়ে তাদের লক্ষ লক্ষ টাকা হাত করে নেওয়ার জালিয়াতি। পরদিন সকালে জেমসকে হাজির করা হয়েছিল কোর্টে। অঙ্কুশ, মণিময়, লিন্ডা এরা প্রত্যেকেই রাজসাক্ষী হয়েছিল। তারা জানিয়েছিল জেমস যা বলতো তাই তারা অন্ধের মতো মেনে চলত। জেমসের থেকে পাওয়া গিয়েছিল আমেরিকান প্রবাসী 2 নাইজেরিয়ান ক্রিমিনালের খুঁটিনাটি, যারা সরবরাহ করত মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের কার্ডের তথ্য। আর ভারতে বসে জেমস লোপাট করে দিত লক্ষ লক্ষ টাকা। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ক্রাইমের বিস্তারিত জানিয়েছিল লালবাজার। 3 বছরের দীর্ঘ বিচার শেষে বেনসন, জেমস, পিটার এই 3 চক্রীর জন্য 10 বছরের কারাদণ্ড ঘোষণা করেছিলেন মাননীয় আদালত। শাস্তি ঘোষণা হওয়া মাত্রই লালবাজারের খোদ গোয়েন্দা প্রধানের থেকে একটা মেসেজ এসেছিল সৌম্যর মোবাইলে। Well done. The reward of a good job done is to have done it.
ভালো কাজটাই তো ভালো কাজের পুরস্কার। এই মেসেজটা আজও যত্ন করে তুলে রেখে দিয়েছেন অফিসার সৌম্য বন্দ্যোপাধ্যায়। আজ এই পর্যন্তই। বাস্তবের নানান রোমহর্ষক মামলার নেপথ্য কাহিনী জানতে হলে দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই ইউটিউব চ্যানেল। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ক্রাইম ক্রনিকলসের কোনো এপিসোড আপনাদের মিস না হয়ে যায়। ফিরে আসছি পরের সপ্তাহে আবারও ক্রাইম ক্রনিকলসের আরও একটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে, যা গল্প হলেও সত্যি।